কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্পোর্ট চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? এটা ভোটের সময় হলো এই বাচ্চাটাকে তুলে চুমু খেত। এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পলের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি না আতঙ্কবাদী আছি, মার নাম বাংলাদেশি আছে। আমি কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? যখন মন্ত্রী এলেন আপনাকে সেই সময় কি বললেন? ও বলে তুমি খালি বলছো তুমি বাংলাদেশি আছো। আমরা না দিদি আমি বাংলা। এটা বলেছেন উনি? हाँ আমি বাংলাদেশি না। আমি এগুলো कहाँ रहते थे? हम लोग यहीं रहते थे। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? এটি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? আমি সবার কাছে খারাপ হচ্ছে, কারণ আপনারা কোনো কিছু করেন না। যে বাচ্চার জন্য দুধ গরম করছে, আজকে দেখা যাচ্ছে তাই পুলিশ বলে এসে না গেলে মেরে লাঠি মেরে ভাগাবে। যে কেন দুধ গরম করা হচ্ছে, তা তো মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই প্রিয় দর্শক, অগ্নিমিত্রা পাল যেই অমানবিক কাজ করেছে, ফুটপাতে একজন গরিব অসহায় মহিলা তিনি তার বাচ্চার জন্য দুধ গরম করতেছিলেন, তখন তিনি গিয়ে লাথি মেরে সেই দুধ ফেলে দেন এবং সেই মহিলাকে ফুটপাতে কেন দুধ গরম করলো তার জন্য তাকে উচ্চস্বরে গালিগালাজ করেন। তো একজন মন্ত্রী তার মুখের ভাষা যদি এরকম হয়, আপনারা সে ভিডিও দেখেছেন যে কিভাবে সেই গরিব অসহায় মহিলার সাথে উনি কথা বলেছেন। এখন কথা হচ্ছে সেই গরিব অসহায় মহিলা যিনি ফুটপাতে বসে তার বাচ্চাদের জন্য দুধ গরম করতেছিলেন, তিনি কি ইচ্ছে করে গরম করতেছিলেন? মানে তার এত শখ যে তিনি রাস্তায় এসে দুধ গরম করবেন, এটা কি কোনো শখ হতে পারে? এটা কি পাহাড়? এটা কি সমুদ্র সৈকত যে সুন্দর সুন্দর ভিউ দেখতেছে আর এখানে খাবার দাবার বানাচ্ছে, এরকম কিছু? উনি কি অ্যাডভেঞ্চার করতে এসেছেন? আমি দেখলাম অগ্নিমিত্রা পাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে গিয়েছেন। সেখানে গিয়ে উনি বলেন, ওয়াও এত সুন্দর জায়গা, এটা ভারতবর্ষ বলেই কথা। ওনার মুখ থেকে সেখানে গিয়ে গান বের হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এখানে যে অসহায় মহিলা রাস্তায় দুধ গরম করতেছিলেন তাকে গালিগালাজ করলো। আচ্ছা, বিজেপি কি গরিব মানুষকে ভারতবর্ষে রাখতে চায় না বাঁচিয়ে? তাহলে এক কাজ করুন, বিজেপি গরিব মানুষদেরকে বেছে বেছে সব মেরে ফেলুক। গরিব মানুষকে বাঁচিয়ে আপনারা রাখছেন কেন? গরিব মানুষ রাস্তায় দুধ গরম করতে পারবে না, গরিব মানুষ রাস্তায় চা বিক্রি করতে পারবে না, গরিব মানুষ রাস্তায় কোনো প্রয়োজনীয় জিনিস বিক্রি করে তার সংসার চালাতে পারবে না, গরিব মানুষ ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তার পরিবার চালাতে পারবে না। কিন্তু
বড় লোক যারা, শপিং মল যাদের আছে, বড় বড় দোকানপাট যাদের আছে, বড় বড় হোটেল যাদের আছে, তারা কিন্তু ঠিকই ওই রাস্তা আটকে তাদের ব্যবসা বাণিজ্য করে। তখন কিন্তু অগ্নিমিত্রা পালের মতো মানুষ অন্ধ হয়ে যায়। এই অগ্নিমিত্রা পাল যেখানে দাঁড়িয়ে মহিলাকে খুব খারাপ ভাষায় কথা বলতেছিলেন, তার পাশেই বিজেপির একটি পার্টি অফিস বানানো হচ্ছিল এবং সেখানে রাস্তা আটকে ঢালাইয়ের কাজ করতেছিল তারা। সেটা অগ্নিমিত্রা পালের চোখে পড়েনি। তো এটাই হচ্ছে বিজেপির সরকার। ওই মহিলা তাকে আতঙ্কবাদী বললেন, তাকে বাংলাদেশি বললেন, তাকে পাকিস্তানি বললেন। আমি পরবর্তীতে একটি ভিডিও দেখলাম, মহিলার আসলে বাড়ি নেই, কোথাও বাড়ি নেই ওনার। উনি ওইখানেই অনেক বছর ধরে থাকছেন। যখনকার ওই জায়গাগুলি মাটি ছিল, রাস্তাঘাট তেমন ভালো ছিল না, তখন থেকে ওই জায়গায় উনি পড়ে আছেন অনেক আগে থেকে। এবং ভিতরে কোথাও একটা থাকতো, সেখান থেকে তাকে বের করে দেওয়ার পরে তিনি রাস্তায় এসে থাকছেন। এবং ওই মহিলা ওই দোকানপাটের সামনে যে জায়গাগুলি রয়েছে ফুটপাত, সেইগুলিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। বিনিময়ে তারা দোকানিরা কিছু টাকা দেয়, 100-200 হয়তো বা। সেই টাকাগুলি দিয়ে উনি ওনার বাচ্চাকে লালন পালন করেন এবং নিজে খেয়ে বেঁচে আছেন। এতটা অসহায় একজন মহিলা যার কোনো বাড়ি নেই, তিনি কেন রাস্তায় দুধ গরম করলো, এটা তো কোনো দিনই এইসব এমপিরা দেখতে যায় না, এইসব নেতারা দেখতে যায় না। তো তারা কেন করেছে সেটা ভেঙে দিতে পারে। এই যে ফুটপাতে যারা বিক্রি করে তাদের ফ্যামিলি চালাতো, তাদের সব দোকানপাটগুলিকে ভেঙে দিল। তারা এখন কি করবে সেটা কি সরকার ভেবেছে? কখনোই ভাবেনি। কখনোই সেটা ভাবেনি। দর্শক, চলেন আমরা কয়েকটি ভিডিও দেখি, বেশি কথা বলবো না। ভিডিওগুলি দেখলে আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে যে এইভাবে মহিলাকে কীভাবে কথা বলা যায়। তো চলেন সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও দেখুন। হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পাঠিয়ে অফিস চলবে, খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘর জন নাই, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য, গরিবের এরা নয়, এরা কর্পোরেট। এটা ভোটের সময় হলে এই বাচ্চাটাকে তুলে চুমু খেত। এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পালের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে, খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘর জন নাই, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য, গরিবের এরা নয়, এরা কর্পোরেট। এটা ভোটের সময় হলে এই বাচ্চাটাকে তুলে চুমু খেত। এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পালের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে, খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন,
এখানে এখানে এসেছে, কেন ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে? তাহলে ওর জায়গা ঘর জন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্র আবাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য, গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। এটা ভোটের সময় হলো এই বাচ্চাটাকে তুলে চুমু খেত। এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পল্লের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল না হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, তাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন? এখানে এখানে এসেছে, কেন ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে? তাহলে ওর জায়গা ঘর জন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা আবাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে? যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ঘটনার 5 দিন আগে আমাদের সমস্ত চেম্বার্সের সাথে মিটিং হয়েছে, খবর নিয়ে নিতে পারেন, যেখানে স্লাম ডেভেলপমেন্ট, স্লাম রিহ্যাবিলিটেশন বলে একটি প্রোগ্রাম আছে। 5টা টাওয়ার যদি ইকোনমিক উইকার সেকশনের জন্য তৈরি করেন, ফ্রিতে দেন, তাহলে 5টা যারা যে টাওয়ার বিক্রি করতে পারবেন, যে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন, সেইটা করে সরকার জমি দেবে, এরকম একটি প্রোগ্রাম, সেটার বিষয়ে আমরা আলোচনা করেছি। কারণ আমরা স্লাম রিলোকেট করতে চাই। এই পরিবারকে আগেও বলা হয়েছে, আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন
তাহলে পার্ক স্ট্রিট ফ্রিস্কো স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন বারবার বলার পরেও? এই মহিলার ছেলে সামনের কর্ণানী ম্যানশনে কাজ করত, সেখান থেকে চুরি করার দায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এগুলো নয় ছেড়েই দিলাম, কিন্তু একটা ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যা যা বলা হয়েছে আমরা সেই প্রতিশ্রুতি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ একটি পরিচ্ছন্ন শহর চায়। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। কর্মসংস্থানের কথা হচ্ছে, বিনিয়োগের কথা হচ্ছে, প্রথমে তো দর্শনধারী পরে গুণ বিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করে দেব। আজ ড্রেন পরিষ্কার করা হচ্ছে, আজকে কথায় কথায় ওয়াটার লগিং। আপনারা কি করেছেন? 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? সরকার তো আপনাদের হাতে ছিল, কেন কর্মসংস্থান দেয়নি? কেন টাকা দিয়ে চুরি করে দুর্নীতি করে হকার বসিয়েছেন? আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। তাই এটাই বলার যে মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। মানুষ ইল্লিগাল পার্কিং থাকবে না, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে, প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ এবং আরবান আছে, সেখানে ব্যবস্থা করা হবে, স্লাম রিহ্যাবিলিটেশন স্কিম যেটা আছে তার মধ্যে ব্যবস্থা করা হবে, ইনভেস্টমেন্ট আসবে, ল্যান্ড পলিসিও হবে, আর ইজ অফ ডুইং বিজনেসও হবে। কিন্তু প্রথমে শহরটাকে, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। একা একটা সরকারের পক্ষে সম্ভব নয়। আর বিরোধীরা, আপনারা কোনোদিন কাউকে, যে দলে ছিলেন, অন্য দলরা কোনোদিন কাউকে কাজ করতে দেননি, শুধু বিরোধিতাই করে গেছেন। অবশ্যই বিরোধিতা করবেন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? এই সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? আমি সবার কাছে খারাপ হচ্ছে, কারণ আপনারা কোনো কিছু করেন না। যে বাচ্চার জন্য দুধ গরম করছে, আজকে দেখা যাচ্ছে তাই পুলিশ বলে এসে না গেলে মেরে, লাঠি মেরে ভাগাবে। যে কেন দুধ গরম করা হচ্ছে, তা তো মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। মাননীয় ম্যাডাম অগ্নিমিত্রা পাল, গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পুনর্বাসনের ব্যবস্থা করুন,
গরিব কেউ শখে হয় না ম্যাডাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না, কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি, সরকার মানবিক মুখটা রাখুক। দুধ খাওয়ানোর টাইমটা দিতে পারলেন না। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে? পুলিশ সরিয়ে দেবে? এক ছেলে আর 2 বাচ্চা ওনার। ছেলেটি মারা গেছে, ছেলে মারা গেছে। এবার উনি তারপর 2 মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। আমরা রাজনীতি করে কি বলছেন? ভগবান ভি হ্যায়, আল্লাহ ভি হ্যায়, সব এক হ্যায়। ভগবান ভি হ্যায়, আল্লাহ ভি হ্যায়। আর আমরা এখন খুঁজে খুঁজে মরছি কোথায় কোথায় কোন ধর্মের কে আছে। তো আমরা অনুরোধ করলাম যে ওখানে মহিলা একটা অভিযোগ করলেন যে পুলিশের একজন গিয়ে বলেছেন যে মেরে তুলে দেবো, এখনই ভাগ যা, নেই তো ডান্ডা মার্কার উঠায়গা। আমরা বললাম একটু মানবিক মুখ দেখা। মা ব্যাপারটার জন্য অনেক দম লাগে, সেইটা আমি বলছি না, কিন্তু মানুষ তো, উনি জনপ্রতিনিধি, মন্ত্রী, জনকথাটার বড় মানে আছে। আমি ওনাকে বলবো উনি একটু বুঝতে শিখুন। ওদের জন্য যে বৈষম্য আমাদের রাজ্যে দেশে আছে, ওদের জন্য তা বাড়ছে প্রতিদিন, তথ্যই তার প্রমাণ। একটু দেখুন সেটা। আসলে ওদের মতাদর্শটাই মেয়েদের পায়ের তলায় রাখতে শেখায়, সেই মতাদর্শ নিয়েই যে চলেন। কিন্তু ওই মতাদর্শের প্রতি আমার তো ঘৃণা, আর সাধারণ মানুষেরও ঘৃণা বাড়ছে, আরো বাড়বে। এ চলতে পারে না, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। না তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এটা 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। সমাজের প্রান্তিক মানুষের প্রতি আমাদের বিজেপির কোনো নেতৃত্ব বা কার্যকর্তাদের কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই। আমরা তাদের কথা অত্যন্ত ভাবি এবং আমরা চাই তাদেরও যেন একটা ভালো জীবনযাপন হোক। অগ্নিদির আমার যে বিষয়টা দেখে মনে হয়েছে যে অগ্নিদির বিষয়টা আউট অফ কনসার্ন, যারা বাচ্চার দুধ ওইভাবে করার থেকে, মানে এটা খুব একটা আনহাইজিনিক একটা বিষয়। এবং তার থেকে বড় কথা যে বিষয়টা সেটা হচ্ছে অগ্নিদি ওই বাচ্চাটির প্রতি কনসার্ন, পরিবারের প্রতি কনসার্ন দেখিয়েই বলেছে এই কথাটা। এটাকে নেগেটিভ ওয়েতে পোর্ট্রে করা হচ্ছে। তারপরেই বিভিন্ন জায়গাতে ফুটপাতের দখলদারির ব্যাপারে অগ্নিদির যে এই সদর্থক পদক্ষেপ, এটাকে কোনোভাবে আমি নেগেটিভ লাইটে দেখতে চাই না। এখন বহু পেডেস্ট্রিয়ানরা আছে যারা যাতায়াত। আমি না আতঙ্কবাদী আছি, মা নাম বাংলাদেশি আছে। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? যখন মন্ত্রী এলেন আপনাকে সেই সময় কি বললেন? ও বলে তুমি খালি বলছো তুমি বাংলাদেশি আছো। আমরা না দিদি আমি बांग्ला। এটা বলেছেন উনি? हाँ আমি বাংলাদেশি না, আমি এগুলো कहाँ रहते थे? আমরা यहीं रहते थे दीदी। আর কেউ কথা শুনছে না আমার, সব নিজে চিল্লাচ্ছে। ও বাচ্চার পাইনি, রাস্তায় শুয়েছিল, সকালবেলা নিয়ে চলে গেছে। 4টে ভরে রাস্তায় বাচ্চা শুয়েছিল, সকালবেলা নিয়ে চলে গেছে। এটা কবেকার ঘটনা? আর এখন তো যে বাচ্চা হচ্ছে 3 ছোট বাচ্চা ছিল, 4 মাসে, ভোর 4টে সময়। 4 মাসে। তারপর তাকে আর খুঁজেও পাওয়া গেল না। আর পাইনি। কলকাতা শহর তো আমরা সিটি অফ জয় বলি, এখানে বড় লোক গরিব লোক সবাই মিলেমিশে থাকে। কিন্তু এখন গরিবদের মানুষের মধ্যে ভয় চলছে। এখন আমরা এসে দাঁড়ালাম, হকাররা সব এসে বলছে কি হবে না হবে, এই একটা ভয় গরিব মানুষের মধ্যে সরকার আসার পর হয়েছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও তুমি মাধ্যমিক দেবে, তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন।
যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। 2018 সালে কলকাতা কর্পোরেশন তারা নিজেরা সার্ভে করে জানতে পারে 7,000-এর বেশি গৃহহীন মানুষ বসবাস করছেন কলকাতায়, এবং সেখানে মাত্র শেল্টারের সংখ্যা 650টি। আবারও বলছি, কথাটা আমি বলছি না, বলছে টেলিগ্রাফ। সেখানে ভারত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 123টি দেশের মধ্যে 102তম স্থানে রয়েছে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে আমাদের দেশ আজকে কোথায় অবস্থিত। কলকাতায় আজ গৃহহীন মানুষরা কিভাবে বসবাস করছেন। আমরা দেখতে পেলাম মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি এলেন, ফুটপাথে ঘুরলেন এবং পার্ক স্ট্রিটের ফুটপাথে এসে বলে দিলেন, নিদান দিয়ে দিলেন যে এখানে কোনো রকম দুধ গরম করা যাবে না, শহরকে পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ করতে হবে। অধিকার কে দিয়েছে এই দুধ গরম করার? সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মন্ত্রী এসেছিলেন। দেখুন, এই সেই জায়গা যেখান থেকে কিন্তু জামা কাপড় সরিয়ে দেওয়া হয়েছিল একেবারে দুধের শিশু। এই সেই দুধ, যে দুধ সেদিনকার গরম হচ্ছিল, ফুটছিল, এবং সেই গরম দুধকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, বাচ্চার মুখের খাবারটুকু কেড়ে নেওয়া হচ্ছিল। দেখেছেন নিশ্চয়ই এই ভিডিওটা। আপনারা কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসেছেন কেন? হ্যাঁ, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি একজন বৃদ্ধাকে তিনি দুধ ফোটাচ্ছিলেন, সেই দুধ ফোটাতে বাধা দিলেন। আমরা সেই এলাকায় পৌঁছে গিয়েছি, ঠিক যেখানে অগ্নিমিত্রা পাল এসেছিলেন এবং এসে শনিবার বলেছিলেন যে এই রাস্তায় দুধ ফোটানোর অধিকার কারা দিয়েছে। ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন একেবারে ঝাঁ চকচকে রেস্তোরাঁ, এবং সেই ঝাঁ চকচকে রেস্তোরাঁর ঠিক ফুটপাতেই কিন্তু কিছু অন্ধকারের গল্প, কিছু আলো জন্মানোরও গল্প। সেই গল্প শুনতেই যার সঙ্গে শনিবার এই ঘটনাটি ঘটেছে, যার কাছে এসছিলেন মন্ত্রী, তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, আপনি এখানে কতদিন ধরে আছেন? 50 বছর দিয়ে আসছি। হ্যাঁ, আমার যখন বাচ্চা কাচ্চা ছিল না এইখানে, তার বাবা বিয়ে করে নিয়েছে, ছেড়ে অন্য বিয়ে করে নিয়েছে। আর বিয়ে করে কোথায় যাব, কলকাতায় ভালো করে চিনি না, এই রাস্তা বোতল কুড়িয়ে থেকে গেলাম। এই আমি না আতানবাজি আছি, না বাংলাদেশে আছি। আমি যখন এলেন মন্ত্রী অগ্নিমিত্রা, এ সব হোটেল ফোটল সব মাটি ছিল যখন আপনি এসেছেন। হ্যাঁ, এই জায়গা আমি তাহলে ভিতরে ছিলাম, ভিতরে দিয়ে এরা বার করে দিয়েছে আমাকে। বার করে দিয়ে কোথায় যাবো, রাস্তা চিনি না, তবে এই জায়গা থেকে গেছি আমি। আপনি হোটেলের ওই ভেতরটায়? হ্যাঁ, ভিতরে থাকতাম আগে। ওনারা কখনো আপত্তি করেন না, কোনোদিন আমাদের সঙ্গে ঝামেলা করিনি। স্বামী বিয়ে করে নিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, ওরা বার করে দিয়েছে। আমি মুসলমান কোথায় যাবো, এই রাস্তা বোতল কুড়িয়ে থেকে গেছি। একটা আমার ছেলে ছিল 18 বছরও আমার সঙ্গে, তো ছেলেটা আমার মারা গিয়েছে পান্থভাষা। এই জায়গা থেকে গেলাম, আর কিছু ব্যাপার নেই। আমি ভাড়া ঘরও নিতে পারবো না, আমি কোথায় দিয়ে দেবো টাকা? চাকরি করি না, কোথায় দিয়ে দিব আমি? আপনি তো এই হোটেলের সামনেই থাকছেন, হোটেলের থেকেও কোনো রকম কোনো তাড়ায় না আমার, কেউ তাড়ায় না আমাকে। তুই চলে যাও, কত আমাদের তার পুলিশ বলে কাহা জায়গা, মাসি বলে জানতা হয়। আমরা এইসব জায়গা পরিষ্কার করে, এই পুরো ফুটপাত আপনারা পরিষ্কার থাকি। টাকা দেওয়ার যে জায়গা থাকি তো পরিষ্কার করতে হবে। তাহলে হোটেল আছে। কত টাকা আয় হয় এই বোতল কুড়িয়ে? কোনোদিন 200 টাকা বেচি, কতদিন 150 টাকা, এরকম করে। হ্যাঁ, 500 টাকা কোনো দিন হয় না। মানে এটা দৈনিক দিনের আয়? হ্যাঁ, রাস্তা কুড়িয়ে সারাদিন করে বিকালবেলা বিক্রি করে দিই। এই কাজটা আছে মা আমার। যখন মন্ত্রী এলেন আপনাকে সেই সময় কি বললেন? ও বলে তুমি খালি বলছো তুমি বাংলাদেশি আছো। আমরা না দিদি, আমি বাংলা। এটা বলেছেন উনি? हाँ, আমি বাংলাদেশি না। আমি এগুলো कहाँ रहते थे? আমরা यहीं रहते थे দিদি। আর কেউ কথা শুনছে না আমার, সব নিজে চিল্লাচ্ছে, আর আমি মুখটা বন্ধ করে দিয়েছি।
আমি আর কিছু বলিনি, নিজে জিনিসপত্র বলো সব উঠাও, আমি সরিয়ে টরিয়ে আলটি বালটি ছিল দোকানে বিক্রি করে চলে আসলাম। আপনি বিক্রি করে দিয়েছেন সেগুলো? কি করব, সেটা কালকেই করেছেন? আজকে সকালবেলা করেছি। আজকে সকালে হ্যাঁ। করেছেন? কেন, কি কারণে বিক্রি করলেন? ভয়? ভয়ে বিক্রি করে রাখতে দিচ্ছে না, গাড়ি এসে তুলে দেবে, যা হবে 100-200 টাকা তো হবে। হ্যাঁ, কি ছিল এখানে যেগুলো বিক্রি? ওই খাবার জল ভরতাম, এই এখন একটু এই লুকিয়ে ভয় দিই, এই জায়গা দেখো 2টো বালতি রেখেছি, ভয় দিই বাস, আর কোথাও কিছু নেই আমার। আর বোতল শিশি বি কুড়াইতে আমি এই ধারে আনি না, যেই জায়গা কুড়াই ওদিকে বিক্রি করি, কারণ আমি জানি হোটেল আছে, নোংরা আনলে মানুষ ভোগবে আমাকে, আমি ওই ধারে বিক্রি করি। আপনার আধার কার্ড, প্যান কার্ড সব আছে? প্যান কার্ড ছিল আমার, তো লকডাউন মধ্যে আমার রাশন ভোট কার্ড আর কি বলছে আধার কার্ড, প্যান কার্ড আমার চলে গেছে ভেসে মা। হ্যাঁ, আর আমি করতে পারিনি। যখন আমার এই জায়গা 50 টাকা দিয়ে হতো, তো হ্যাঁ 50 টাকা, তখন পয়সা বেশি দাম ছিল না, তো আমরা 2টো কাগজপত্র 50 টাকা দিয়ে করে নিয়েছি। ওই কাঠে বাক্সের মধ্যে যে রেখেছি, লকডাউন মধ্যে যে আদি তুফান যে একবার তো এসেছিলো, গাছগুলো সব ভেঙে গেছে, এইটা ভাবলাম কি জলের মধ্যে ভেসে চলে যাবে, এইটা কোন আর কি তুলবো, চলে গেল সব ভেসে। আমি জায়গা যাচ্ছি বানাতে, তো বলছে 5000 লাগবে, কে বলছে 6000 লাগবে, আমি 5-6 হাজার তো পাবো কোথায়? আধার কার্ডটা আছে এখন? পেন আধার কার্ড না, পেন কার্ডটা, প্যান কার্ডটা আছে? হ্যাঁ। আচ্ছা, আধার কার্ডটা নেই? না, চলে গেছে সব ভেসে। কেন মিথ্যে কথাই বসে বলবো আমি? আপনি আগে মানে আপনার জন্মানো বা আপনার আগের বাড়ি কোথায়? আমি আগে আমার স্বামী, আমি পাঞ্জাবে থাকতাম। আচ্ছা, আমি পাঞ্জাবে থাকতাম, তো ওর বাবা আমাকে বিয়ে করে এই জায়গায় নিয়ে এসেছে। আর নিয়ে এসে তো আমি তো জানি না তুমি এনে আমাকে এরকম ধোকা দেবে, কি রাস্তার মধ্যে ছেড়ে দেবে। বাবা আমার মারা গেছে, মা বি মারা গেছে, বাবা মিলিটারিতে কাজ করতো, বলে মা জন্ম দেয় কর্ম দেয় না, তো আমার কর্মতেই লেখা ছিল। কি পাঞ্জাব থেকে যখন এসছিলেন, তখন বিয়ে করে যখন এলেন, সেই সময় থাকতেন কোথায়? হ্যাঁ, ওই তো না ভিতরে থাকতো, ওর বাপ বার করে দিয়ে চলে। আমি অন্য বিয়ে করবো, ভিতরে থাকতে দেবে মানুষ? তারপরে এসে আপনি আধার কার্ড, প্যান কার্ড সবার জন্য অ্যাপ্লাই করেছিলেন? যার আইফোন তো কেসে মেয়ের 7 মাসের বাচ্চা, মানে 3জন বাচ্চা ছিল? না, এ তো এটা আগে হয়তো বাচ্চা চলেছে 4 মাসে। আচ্ছা, থানাতে পাকিস্তানি কেস করেছি, লালবাজার হয়েছে, মিডিয়া সব হয়েছে, এদের সব পেপরে ছাপিয়ে বাইরে ফটো গেছে, ও বাচ্চার পাইনি। 4টে ভরে রাস্তায় বাচ্চা শুয়েছিল, সকালবেলা নিয়ে চলে গেছে। এটা কবেকার ঘটনা? এখন তো এই বাচ্চা হচ্ছে 3 का ये बच्चा का 3 साल हो गया। उसका कितना ज़्यादा हो गया, 5 बरस हो गया। हाँ, 5 বছর ছোট বাচ্চা ছিল 4 মাসে, ভোর 4টে 4 বছর। তারপর তাকে আর খুঁজেও পাওয়া গেল না? আর পাইনি। লালবাজারে এখন বলতে এর নাম সাকিলা আছে। বাচ্চা যে চুরি হয়েছিল, থেকে যখন পেপার প্লাস্টিক খোলে কাগজ, তখন এদেরকে দেখে স্বামী স্ত্রীকে ডাকে। ছেলে বাচ্চা। আচ্ছা, একদম ছোট বাচ্চা 4 মাসে, আচ্ছা, দুধ খাওয়া বাচ্চা। মিডিয়া সব হয়েছে এদের। সব শুয়ে পড়েছে, আস্তে করে নিয়ে বেরিয়ে গেছে। পাকিস্তানি তো 5 বছর হয়ে গেছে, পাকস্ট্রিট থানায় কেস হয়েছিল, এখনো সেই বাচ্চার কোনো খোঁজ? সিসি ক্যামেরা দেখিয়েছি কি বাচ্চা একজন তুলছে, এরকম কুকুর বসে আছে, বাচ্চাটা যখন তো কুকুর আছে, বাচ্চাটা ওই পারে হচ্ছে না, নিয়ে কুকুর চলে গেছে, এই পর্যন্ত বাচ্চাটা ঘুরেছে। একটা উড়িয়া বাবু অফিসার ছিল, ওই সিসি ক্যামেরাটা এই শোরুম মধ্যে দিয়ে বার করেছে, কিন্তু বাচ্চা পাইনি, কার ঘরে আছে, কোথা আছে। তখন দিয়ে এরা ফুটে রাত্রিবেলা থাকে না। আচ্ছা, তারপর থেকে কোথায় থাকেন? হ্যাঁ, এর শ্বশুর বাড়ি আছে জামনাতে। আচ্ছা, ওখানে থাকেন? ওইখানে চলে যায়। দাদা, আপনারা তো এখানেই থাকেন, কতদিন ধরে দেখছেন এই বৃদ্ধা মানুষটিকে এখানে বসবাস করতে? বৃদ্ধা স্টার্টিং থেকে আগে কানানি মেনশনের ভিতরে থাকতেন, যেখানে হলি মিশন স্কুল আছে ওখানে থাকতেন, তারপর ওনার হাজব্যান্ডের ছাড়াছাড়ি হওয়ার পর উনি বাইরে থাকছেন। আমরা জন্ম থেকে ওখানে দেখে যাচ্ছি, তখন থেকে ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি। আর কালকে মন্ত্রী সাহেব আগে দেখলাম, ওনার সঙ্গে যা ব্যবহার করলো, এটা গরিব মানুষের প্রত্যেক একটা ভয় ধরে গেছে, যারা রাস্তায় ঘাটে কাজ করে। কলকাতা শহর তো আমরা সিটি অফ জয় বলি, এখানে বড় লোক গরিব লোক সবাই মিলেমিশে থাকতো, কিন্তু এখন গরিবদের মানুষের মধ্যে ভয় চলছে। এখন আমরা এসে দাঁড়ালাম, হকাররা সব এসে বলছে কি হবে না হবে, এই একটা ভয় গরিব মানুষের মধ্যে সরকার আসার পর হয়েছে।
এই যে অগ্নিমিত্রা পাল এসে বললেন, এটা কেন বললেন আপনাদের মনে হয়? এটা কি শুধুমাত্র পার্ক স্ট্রিট এলাকা বলে বা অন্যান্য যেগুলো? কারণ এরকম বহু এলাকা আছে যেখানে কিন্তু মানুষ বসবাস করেন, সেটা কিন্তু এত ঝাঁ চকচকে এলাকা নয়। এটা কি খুব ঝাঁ চকচকে এলাকা বলে? উনি তো কালকে বলার সময় ওয়ার্ড ইউজ করেছেন কি পার্ক স্ট্রিটে এরকম কি বসতো, তারপর উনি ঠিক করে দিচ্ছেন কি পার্ক স্ট্রিটে আর গরিব লোক থাকবে না। কলকাতাতে যা অবস্থা হয়ে গেছে, আস্তে আস্তে এমনি গরিব লোক কলকাতা বাইরে যাওয়ার স্টার্ট করেছে। আর গরিব লোক না ছাড়া কিন্তু পার্ক স্ট্রিট চলবে না। পার্ক স্ট্রিটে রেস্টুরেন্টে যারা কাজ করে, ড্রাইভার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হোটেলে যারা কাজ করে, যারা সুইপিংয়ে কাজ করে, যারা ক্লিনিংয়ে কাজ করে, গরিব লোক ছাড়া পার্ক স্ট্রিট থাকতে পারে? কিন্তু ওরা গরিবকে কাজ চাইছে কিন্তু গরিব চাইছে না। এটা খুব বিপজ্জনক আমাদের জন্য। এখানে তো আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখানে এরকম বহুতল গড়ে উঠছে যেগুলো বেআইনি, বা বহু জায়গা গড়ে উঠছে কন্টিনিউ বেআইনি। আগে তৃণমূলের রাজে তো বেআইনি হয়েছে, উল্টো 4 মে পর 4টে বেআইনি এরকম কাজ হয়েছে যার কমপ্লেন আমরা অলরেডি কর্পোরেশনে করেছি, কিন্তু তার কোনো রিপ্লাই নেই। আমরা কলকাতা কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমরা কর্পোরেশন মিউনিসিপ্যাল কমিশনার যখন মেয়র ছিলেন মেয়র চলে যাওয়ার পর আমরা কমিশনারকে জানিয়েছি, কিন্তু মেল দিচ্ছি, ছবি দিচ্ছি, কিন্তু তার কোনো রিপ্লাই আমরা পাচ্ছি না। তাহলে 4 মে পরে একই অবস্থা রয়েছে, কোনো উন্নতি হয়নি। আপনি এখানে কনস্ট্রাকশন করতে পারেন, ইলিগাল কাজ করতে পারেন, কিন্তু গরিব মানুষ রাস্তায় ফুটপাতে সবজি বিক্রি করতে পারবে না, চা বিক্রি করতে পারবে না, রাস্তায় দুধ গরম করতে পারবে না গরিব মানুষ অবস্থায়। আর গরিব মানুষ না থাকলে 30 টাকা 35 টাকা আমরা ধাল ভাত চাল পেয়ে যাই, ওটা আমাদেরকে 150-200 টাকা কিনে খেতে হবে। এটা শুধু ওদের বিপজ্জনক নয়, যারা এই চত্বরে যারা কাজ করে, যারা 10,000, 12,000, 15,000 টাকা কাজ করে, তাদের জন্য বিপদ। দর্শক, এতক্ষণ আপনারা যে এই ভিডিওগুলি দেখলেন, এই ভিডিও দেখার পর আপনার কোনো মতামত অবশ্যই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে অগ্নিমিত্রা পালের মতো একজন মানুষ এরকম নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারে। এবং উনি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ক্ষমা চায়নি। উনি বলতেছেন যে আমার উচ্চস্বরে কথা বলাটা হয়তো বা ভুল হয়েছে, কিন্তু আমি যা বলেছি তাতে আমার কোনো ভুল হয়নি। আপনার কাছে কি মনে হয় যে কোনো প্রকার ভুল হয়েছে এই কাজে, নাকি হয়নি, নাকি উনি ঠিক কাজ করেছে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই অসহায় মহিলার পাশে কে দাঁড়াতে চান, বা এইসব অসহায় মহিলাদেরকে নিয়ে কে কাজ করতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একটি লাইক দিন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।